ভ্রমণ মানে অচেনাকে চেনা, অজানাকে জানা। আর সেই ভ্রমণ যদি মুর্শিদাবাদের মতো কোনো ঐতিহাসিক জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। মুর্শিদাবাদ মানে শুধু হাজারদুয়ারি প্যালেস নয়, মুর্শিদাবাদ মানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। মুর্শিদাবাদ মানে ঘসেটি বেগম, মির্জাফর, জগৎ শেঠদের মতো বিশ্বাসঘাতকদের কাহিনী, যারা না থাকলে হয়তো বাংলার ইতিহাসটাই অন্যরকমভাবে রচনা হতো। মুর্শিদাবাদ মানে নসিপুর রাজবাড়ি এবং কাঠগোলা প্যালেসের মতো কিছু অসামান্য স্থাপত্য, যা না দেখলে না জানলে বাংলার ইতিহাসটা অসম্পূর্ণই থেকে যায়। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আপনাদের সামনে নিয়ে এলাম এইরকমই কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ট্যুরিস্ট স্পট নিয়ে। চলুন শুরু করা যাক মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব। ওয়েলকাম টু ডে 2। সকাল 9টা বাজে, 9:30 বাজে দাদা। টোটো করে বেরিয়ে পড়েছি আজকের সারা দিনের প্রোগ্রাম। চলুন শুরু করা যাক। আজকের প্রথম সাইট সিন কাশিমবাজার রায়দের রাজবাড়ি। এন্ট্রি ফি 50 রুপিস পার হেড। চলুন আগে টিকিটটা কেটে নিই, তারপরে দেখছি। এবং ঢুকেই দেখুন এখানে একটা সুগার অ্যান্ড স্পাইসের দোকান আছে। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ইউপিআই পেমেন্ট হয় না, ক্যাশ পেমেন্ট করতে হয়। এই একটা প্রবলেম এখানে। এটা আমি জানি না, ফর মি ইটস আ প্রবলেম, বাট লুক অ্যাট ইট। একবার রাজবাড়িটা দেখুন। বহরমপুর শহর থেকে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত এই রাজবাড়িটি রায়দের রাজবাড়ি বা কাশিমবাজারের ছোট রাজবাড়ি নামেই সুপরিচিত। এই রাজবাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের গন্ধ। আর এখানকার সবথেকে বিখ্যাত হল রাজবাড়ির 300 বছরের পুরনো দুর্গাপূজা। এই রাজবাড়ির একটি অংশকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়। দেশি এবং বিদেশি বণিকদের ব্যবসার কেন্দ্রস্থল ছিল মুর্শিদাবাদের কাশিমবাজার। আনুমানিক 1700 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফিরোজপুর থেকে রেশম ব্যবসার উদ্দেশ্যে মুর্শিদাবাদের কাশিমবাজারে বসতি স্থাপন করেন আদি রাজা অযোধ্যারাম রায়। 1704 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন তার পুত্র দীনবন্ধু রায়। পরবর্তীকালে দীনবন্ধু রায়ের 2 পুত্র জগবন্ধু রায় এবং ব্রজমোহন রায়ের আমলে এই বংশের খ্যাতি এবং প্রতিপত্তি 2 বৃদ্ধি পায়। এই রাজবাড়ির বর্তমান প্রজন্মের লোকজন কলকাতায় বসবাস করেন। তবে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় সকলেই এই কাশিমবাজার রাজবাড়িতে আসেন। বর্তমানে রাজা প্রশান্ত রায় এবং রানীমা সুপ্রিয় রায়ের যৌথ প্রচেষ্টায় আজও অক্ষুণ্ণ রয়েছে রাজবাড়ির ঐতিহ্য। আজও রথের দিন প্রথা অনুযায়ী কাঠামো পুজো হয়। আর এই হলো সেই ঐতিহাসিক দুর্গা দালান, যেখানে প্রত্যেক বছর আড়ম্বরের সাথে দুর্গাপূজা হয় এবং বহু মানুষকে নিখরচায় ভোগ খাওয়ানো হয়। যদি মুর্শিদাবাদ বহরমপুর বেড়াতে আসেন তাহলে কিন্তু এটা মিস করবেন না। 50 টাকা টিকিট কেটে ঢুকতে হবে আপনাকে। ওর মধ্যে গাইড কিন্তু আপনাকে ফ্রি অফ কস্টে পুরোটা ঘুরিয়ে দেখাবে। ইনফ্যাক্ট এটা আপনারাও জানেন যে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা, যদি লিটল এক্সপেন্সিভ। ইচ্ছা আছে ভবিষ্যতে কখনো এসে একবার এখানে থাকবো। আমার খুব ভালো লাগলো কিন্তু এটা। মোটামুটি ধরুন ঘুরতে 20-25 মিনিটস মতো টাইম লাগবে। আমরা 10টা নাগাদ ঢুকেছিলাম, এখন 10টা 25। নেক্সট ডেস্টিনেশন, দ্য মোস্ট সট আফটার ইন মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। হাজারদুয়ারি পৌঁছনোর ঠিক আগেই পড়বে নবাব সুজাউদ্দিনের তৈরি করা ত্রিপলি গেট। চলে এলাম সব থেকে মুর্শিদাবাদ এবং বহরমপুরের দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট স্পট হাজারদুয়ারি। অরিজিনাল হাজারদুয়ারি কিন্তু এটা নয়। অরিজিনাল হাজারদুয়ারি গঙ্গার গঙ্গায় ভেসে গেছে। আর তার উল্টো দিকেই আছে ইমামবাড়া। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল এই হাজারদুয়ারি। বাংলার নবাবী আমলের উজ্জ্বল স্থাপত্যকলার এক নিদর্শন হল এই হাজারদুয়ারি প্রাসাদ।
হাজারদুয়ারিতে এখানে এসে আপনারা টিকিট কাটতে পারেন। অ্যাডাল্ট 20 রুপিস, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তবে আমি বলবো আমার মোবাইলে যে স্ক্যানারে যে ছবিটা যাচ্ছে ওইখান থেকে কিন্তু আপনারা অনলাইনে স্ক্যান করতে পারেন, অথবা যে ওয়েবসাইট থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি পারচেস করে নিতে পারেন। তাহলে কি কাউন্টারে লাইনটা দিতে হয় না, কারণ এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয় স্পেসিফিক্যালি সিজন টাইমে। তো সেই ভিড়টা কিন্তু আপনারা এড়াতে পারেন। আমি অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, তো সেই জন্য আমার এন্ট্রি করতে একেবারেই টাইম নেয়নি, একদম চট করে একবারে এন্ট্রি করে নিয়েছি। এবার মিউজিয়ামে ঢুকবো। এবং সমস্যা হচ্ছে মিউজিয়ামের ভেতরে কিন্তু নো ফটোগ্রাফিস অ্যান্ড ভিডিওগ্রাফিস আর অ্যালাউড। গাইড নিতে পারেন, নেগোশিয়েট করে নেবেন। 50 টাকার থেকে শুরু করে 150 টাকা অনেকে বললো নিইনি, আমি গাইড নিইনি। আমি দেখি ভেতর থেকে দেখে এসে আপনাদের গল্পটা বলছি। একটা কথা মনে রাখবেন, এর সঙ্গে কিন্তু নবাব সিরাজদৌল্লার কোনো যোগাযোগ নেই, এটা ইংরেজদের বানানো এই বিল্ডিংটা। মুর্শিদাবাদের সমস্ত পর্যটন কেন্দ্রের মধ্যে সবার আগে স্থান হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি প্রাসাদটি যে চত্বরে অবস্থিত সেই চত্বরটির নাম হল কিলা নিজামাত। এখানে হাজারদুয়ারি ছাড়াও চক মসজিদ, মদিনা মসজিদ, ইমামবাড়া এবং ঘড়িঘর নামে আরও 4টি উল্লেখযোগ্য স্থাপত্য রয়েছে। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদটি তৈরি করেছিলেন নবাব সিরাজদৌল্লা। না, তা কিন্তু নয়। নবাব সিরাজদৌল্লার প্রাসাদের নাম ছিল হীরাঝিল, যা আজকের ডেটে ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। নবাব নাজিম হুমায়ুন খাঁ 1829 খ্রিস্টাব্দে এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্থাপত্যের প্রধান রূপকার ছিলেন ডানকান ম্যাকলিওড। প্রাসাদটিকে দেখলেই পরিষ্কার বোঝা যায় এর মধ্যে ইউরোপিয়ান আর্কিটেকচার, স্পেশালি ইটালিয়ান আর্কিটেকচারের হাই ইনফ্লুয়েন্স রয়েছে। 1837 খ্রিস্টাব্দে আজকের ডেটের হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ সম্পূর্ণ হয়। এর মধ্যে যেটা আছে নবাবী আমলের অস্ত্র মানে আর্মারির দুটো গ্যালারি আছে। নাজিব খান যিনি তৈরি করেছিলেন এটা 1837 খ্রিস্টাব্দে, তার সময়ের ব্যবহৃত মানে যেটা যে সিংহাসন বা আর যা যা জিনিসপত্র হয়, মানে যেটা হতে পারে একটা বিশাল বড় ঝাড় লণ্ঠন, সোয়ান অ্যান্ড সোফোর্থ সব কিছু আছে। মোটামুটি ইটস এ কমপ্লিট মিউজিয়াম। তখনকার দিনের অস্ত্র, পোশাক আশাক এই অল স্যাম্পলস এখানে রাখা আছে। তো ভেতরে তো কিছুই অ্যালাউড নয়। আর দ্য ব্যাক সাইড এই যে ইমামবাড়াটা আছে এটা কিন্তু বছরে মাত্র কয়েকদিনের জন্য ওই মহরম ওই সব সময়ের জন্য খোলে, তারপরে কিন্তু এটা বন্ধ থাকে। এই হলো হাজারদুয়ারি, দ্য মেইন অ্যাট্রাকশন অফ মুর্শিদাবাদ। হাজারদুয়ারির ঠিক সামনেই আছে আমার পেছনে দেখুন মদিনা মসজিদ, মানে মদিনা একটা মিনিয়েচার আর কি। আর সামনে আছে একটা ঘড়িঘর, ওখান থেকে যারা ফটোগ্রাফার্স হাজারদুয়ারি খুব সুন্দর শট নিতে পারবেন। এই সামনেই হচ্ছে ঘড়িঘর। আর এই হলো ইমামবাড়া, যেটা আগেই বললাম বছরে মাত্র কয়েকটা দিন মহরমের সময় এটা খোলে, আদারওয়াইজ এটা বন্ধ থাকে। যা দেখবেন এই বাইরে থেকে, সামনে গেট, এই গেটের সামনে থেকে যা দেখা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে চলে যেতে হবে। হাজারদুয়ারির পরে এবারকার সাইট সিন হচ্ছে কাঠগোলা রাজবাড়ি। মনে হয় এন্ট্রি ফি লাগতে পারে, আমি ঠিক জানি না। ভেতরে ঢুকছি, অত্যন্ত সরু ন্যারো রাস্তা। টোটোতে স্ট্যান্ডে নেমে আমরা হেঁটে ঢুকছি, দেখা যাক কি আছে ভেতরে। হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে রয়েছে এই কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য এবং জমকালো ভাস্কর্য সত্যি মনোমুগ্ধকর। এই জায়গাটির নাম কাঠগোলা কেন হলো তা নিয়ে দ্বিমত আছে। বাগানে ঢোকার মুখেই নহবত গেট আছে, তার পূর্ব এবং পশ্চিমে 2টি রাস্তা চলে গেছে এবং এই রাস্তার দুপাশে ছিল অনেক কাঠগোলা। অনেকে বলেন এই কাঠগোলা থেকেই এই জায়গাটির নাম হয়েছে কাঠগোলা রাজবাড়ি। আবার অনেকে মনে করেন এই বাগান বাড়িতে অনেক বড় ফুলের বাগান ছিল এবং অসংখ্য ফুলের মধ্যে এখানকার কাঠগোলাপ ছিল বিখ্যাত। আর সেই কাঠগোলাপের থেকেই এই বাগান বাড়ির নাম হয়ে গেছে কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা প্যালেসে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। 8 বছরের উপরে পুরো ফেয়ার লাগবে। দর্শনীয় স্থান যেগুলো আছে দেখলেন, এর ভেতরেই সব আছে। জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগ্গর এই জায়গাটি কিনে এই বাগানবাড়িটি তৈরি করেন। লক্ষ্মীপত, ধনপত, মহিপত এবং জগপত এই 4 ভাই এখানে থাকতেন।
কাঠগোলা রাজবাড়িতে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু। এখানে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, ঢোকা যায় না, জাস্ট উপর থেকে দেখতে পাওয়া যায়। এই হলো সেই গুপ্ত সুড়ঙ্গ পথ যা জমিদার বাড়িতে ছিল। আর এই হলো সেই ইদারা বা কুয়ো যেখান থেকে প্রচুর গুপ্তধন পাওয়া গেছিল। আর সেই গুপ্তধনের টাকা দিয়েই শোনা যায় এই বিশাল বাগান বাড়ি নির্মাণ করা হয়েছিল। আমরা বাঙালিরা হলাম সব থেকে বেশি সভ্য জাতি, জানেন তো। এই যে সুড়ঙ্গ পথটা দেখলেন যেখানে কুয়োটা আছে, ওই কুয়োর মধ্যে ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের বটল সব ফেলা। মানে আমাদের বোধহয় ট্যুরিস্টদেরও কিছু দায়িত্ব থেকে যায় এই ট্যুরিস্ট স্পটগুলোকে আমাদের নিজেদের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এনভায়রনমেন্টের স্বার্থে তো বটেই। আপনারা কি বলেন? এই প্যালেসের মধ্যেই একটি মিনি জু আছে, যার মধ্যে আছে রঙিন মাছ এবং হরেক রকমের পাখি। বাচ্চাদের নিয়ে আসলে নিঃসন্দেহে তাদের ভালো লাগবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। মোটামুটি তখনকার দিনে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র, সিংহাসন, পালাং, এই সমস্ত কিছু আছে। এখানে একটা না জৈন মন্দির আছে দূরে, অনেকটা হেঁটে যেতে হয়, বিশাল বড় এরিয়া। একটু সময় নিয়ে এলে দেখে আসতে পারেন। আমি এবার যাচ্ছি না, কারণ সিনিয়র সিটিজেন আছে তো হাঁটতে অসুবিধা হচ্ছে এদের। আদারওয়াইজ যেতে পারেন, এখান থেকে 500 মিটার মতো হেঁটে যেতে হবে। সেদিন আমাদের পরবর্তী সাইট সিন ছিল জগৎ শেঠের বাড়ি। সেই জগৎ শেঠ যার নাম মির্জাফরের পরেই নেওয়া হয় বাংলার নবাবকে সিংহাসনচ্যুত করার চক্রান্তের জন্য। এর পরের সাইট সিন জগৎ শেঠের বাড়ি। জানেন বাংলার ইতিহাসে জগৎ শেঠ কি, তার কন্ট্রিবিউশন, বাট আমি বলবো ব্যাড কন্ট্রিবিউশন কি ছিল, বাট নেভারদালেস চলুন ভেতরে ঢোকা যাক। জগৎ শেঠ আপাতভাবে কোনো ব্যক্তির নাম বলে মনে হলেও আসলে এটি একটি উপাধি বা পদবি। আলীবর্দী খাঁর সময় মেহতাব চাঁদ নামে এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন এবং তিনি ইতিহাসে জগৎ শেঠ নামে পরিচিত। এটার কিন্তু এন্ট্রি ফিজ আছে 20 রুপিস, 6 বছরের উপরে প্রত্যেকের টিকিট লাগবে। জগৎ শেঠের পরিবারের ইতিহাস অনেক প্রাচীন। জগৎ শেঠের পরিবার একসময় ভারতবর্ষের অত্যন্ত সম্ভ্রান্ত এবং মর্যাদা সম্পন্ন পরিবার হিসেবে সুপরিচিত ছিল। জগৎ শেঠ নিজে নবাব বা রাজা না হলেও তার জৌলুস এবং ধন সম্পত্তির অভাব ছিল না। এই জন্য তার বাড়ি বহুবার আক্রমণ হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ। মানে যেটা আছে প্রাচীন পুঁথি, সেখানকার ব্যবহৃত মুদ্রা ইত্যাদি এর মধ্যে আছে। আর এই সামনে হচ্ছে মাটির তলার গুপ্তঘর প্রবেশ পথ। চলুন দেখি। রঙের ভেতরেও কিছু শোকেসের মধ্যে কিছু মানে কি বলবো, ওই প্রাচীনকালে ইউটেন্সিলস রাখা আছে। ছবি তোলা যাবে না, যেটা ইন্টারেস্টিং ছবি তোলা যাবে না। পয়সা দিয়ে ঢুকবো, ছবি তোলা যাবে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক, বাট যেটা আছে সেটা আছে। জগৎ শেঠ আসলে বাঙালি ছিলেন না, তিনি ছিলেন যোধপুরের বাসিন্দা এবং জৈন ধর্মে বিশ্বাসী। তাই জগৎ শেঠের বাড়িতে আজও সেই জৈন মন্দিরটি দেখতে পাওয়া যায়, যেটি তার আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হলো জগৎ শেঠের বাড়ির পরেশনাথের মন্দির। ভেতরে ঢোকা যায় জুতো খুলে, আমি ঢুকছি না। এমনি পরিবেশটা খুব সুন্দর। জগৎ শেঠ মানে মানুষটা আর কি ইতিহাসে বদনাম হয়ে আছেন, যে কারণে মির্জাফর বদনাম হয়ে আছেন, এটাই সেজন্য টুরিস্ট কিছুটা কম। পরবর্তী ডেস্টিনেশন নসিপুর রাজবাড়ি। জাস্ট ওই জগৎ শেঠের বাড়ি থেকে হয়তো 200 থেকে 300 মিটার হবে। এখানেও এন্ট্রি ফি আছে 20 টাকা। চলুন এন্ট্রি করা যাক। এই মন্দিরটি এই রাজবাড়িটি 1776 খ্রিস্টাব্দে মহারাজা দেবী সিং প্রতিষ্ঠা করেছিলেন। 25 চূড়াওয়ালা মন্দির, হনুমানজির মূর্তি এই সামনে দেখা যাচ্ছে। আসলে এই রাজবাড়িটা না মেনটেনেন্স নেই। দেখুন এদিকে চারিদিকে ধ্বংসাবশেষ পুরো।
এই ফ্রন্ট পার্টটা শুধুমাত্র জাস্ট একটু মেনটেন করে রাখা হয়েছে, আদারওয়াইজ মেনটেনেন্সের যথেষ্ট অভাব দেখা যাচ্ছে। কিন্তু এখানে এইটা তো নাট মন্দির, পরিষ্কার বোঝাই যাচ্ছে। আপনার কি বেগুলা সিরিয়াল দেখেছিলেন? সেই সিরিয়ালগুলি এখান থেকে শুটিং করে গেছিল। লেগায় সাদ্দাম, প্রেম বাইচার, একটি ছিল রাজা, মেরা কারাম। নসিপুর রাজপরিবারের নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিংহের তৈরি পুরাতন প্রাসাদের পাশে অবস্থিত। বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংয়ের দরবার ছিল, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসেবে বিখ্যাত ছিলেন। দেবী সিং পানিপত থেকে নসিপুরে এসে ব্যবসায়ী হিসেবে প্রথমে কাজ শুরু করেন। বিচারের পরে তিনি দেওয়ান রেজা খানের অধীনস্থ রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হন। যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হতেন তাদের বিরুদ্ধে কঠোর এবং নৃশংস হওয়ার জন্য তিনি কুখ্যাত ছিলেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং একসময় সেই বিভাগের প্রধান হন। দেবী সিং নসিপুর রাজবংশেরও প্রতিষ্ঠাতা, যারা অগ্রওয়াল বংশের অন্তর্গত ছিলেন। এর ভেতরটা খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেনটেনেন্স। এত বাইরে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে একটু মেনটেন করলে কিন্তু ইটস আ ভেরি ভেরি গুড। মানে এখানে আর্কিটেকচারগুলো দেখবেন, কষ্টি পাথরের মূর্তি, সত্যি খুব ভালো। পরবর্তী সাইট সিন এ হচ্ছে হারাম কি দেউরি, যেটাকে বলা হয় হচ্ছে ইটস আ রেসিডেন্স অফ মির্জাফর। ভালো করে আর কি বলবো এর জন্য, দেখি। হ্যাঁ, মির্জাফর। সূর্যোদয় থেকে সূর্যাস্ত রোজই খোলা থাকে। দেখুন একবার। যুগে যুগে কালে কালে মির্জাফরকে বাংলার মানুষ এক বিশ্বাসঘাতক বলেই জানবে। পলাশির যুদ্ধ হয়েছিল আজ থেকে প্রায় 260 বছর আগে। তারপরে গঙ্গা ও ভাগীরথী দিয়ে অনেক জলই প্রবাহিত হয়েছে এবং ইতিহাস বিকৃত করার চেষ্টাও কম করা হয়নি। মির্জাফরের পরবর্তী বাংলার নবাব এবং ব্রিটিশরা মিলে অনেক চেষ্টা করেছে এই ইতিহাসকে মুছে ফেলার, আর তা না করতে পেরে ভিন্নভাবে ইতিহাস রচনা করার চেষ্টাও কম হয়নি। আজও মুর্শিদাবাদে মির্জাফরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয়, কিন্তু ইতিহাসের সহজ এবং সরল পাঠ এই বলে যে মির্জাফর এক বিশ্বাসঘাতক ছাড়া আর কেউ নয়। এর মধ্যে কিন্তু কিছু নেই, জাস্ট বাইরে থেকে আসবেন, দেখবেন, চলে যাবেন। আর বহু লোক এখানে আসেও না, জাস্ট বিকজ ইটস রিলেটেড টু মির্জাফর, বাট টুরিস্ট প্লেস, আসতেই পারেন। হারাম কি দেউরি ক্রস করলে পরেই বাঁ হাতে পাবেন হচ্ছে 1100 কবর, যেখানে মির্জাফর, তার বংশধর, মানে 1000 লোকের সমাধি আছে, 10 টাকা টিকিট। আমরা গেলাম না, আমরা সোজা যাচ্ছি আজিমুন্নিসা বেগমের সমাধিতে। এবারে যেখানে এসছি সেটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের সমাধি। এই হচ্ছে এন্ট্রি এই কবরে। এই আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা। বলা হয় যে, মানে এটা কি বলবো, এটা কিছু গাইড এবং কিছু ভণ্ড ঐতিহাসিকের বানানো কিছু গল্প, যেখানে বলা হয় যে এই মহিলাকে নাকি জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, কেন তিনি বাচ্চাদের মেরে মেরে কলিজা খেতেন। এর কোনো কিন্তু ঐতিহাসিক প্রমাণ নেই। ওপরে হচ্ছে সিঁড়ি দিয়ে লোকজন যাচ্ছে, আর এই নিচে হলো কবর, আজিমুন্নিসা বেগমের কবর। এর মধ্যে লোকজন আবার পয়সা কুড়িয়েও ছুঁড়েছে। পিতার মতো আজিমুন্নিসা বেগমও তার কবরের ওপরে একটি মসজিদ নির্মাণ করান। যদিও ভূমিকম্পের কারণে এই মসজিদটি আজ সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, শুধু সামান্য একটা দুটো পিলার দেখতে পাওয়া যায়। 1985 সালে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটির দায়িত্ব নেন এবং তারপরেই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার পর আমরা লালবাগে হোটেল ইন্দ্রজিতে লাঞ্চ করেছিলাম। তারপর লালবাগের সদরঘাটে আমাদের টোটোটাকে পার্ক করে খেয়া পেরিয়ে গিয়েছিলাম ওপারে। ওপারে আছে খোশবাগ বা খুশবুবাগ, যেখানে আছে সিরাজদৌল্লা এবং তার পরিবারের অনেকের সমাধি। তবে এই খেয়াতে শুধু মানুষ নয়, 2 চাকা, 3 চাকা, 4 চাকা সবই পারাপার হয়। মানুষ পারাপারের চার্জ হচ্ছে 5 টাকা। লাস্ট ওই আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার পর করেছিলাম লাঞ্চ করে নদী পেরিয়ে পাশে চলে এসেছি খোশবাগ। এই খোশবাগ হচ্ছে সিরাজ এবং তার ক্লোজ যা অ্যালিস তাদের সবার সমাধিক্ষেত্র। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। ওখান থেকে খেয়া পেরিয়ে আসতে হবে 5 টাকা করে। আসলে আমার মোবাইলে চার্জ ড্রাই আউট হয়ে গেছে, সেই জন্য ওই ভিডিওটা আমি করতে পারিনি। বাট নেভারদালেস চলুন ভেতরে গিয়ে দেখা যাক। খোশবাগে আপনি 100 বা 150 টাকার বিনিময়ে গাইড পেয়ে যাবেন, এবং আমি রেকমেন্ড করব আপনারা সম্ভব হলে এই গাইড নিয়ে নেবেন। আদারওয়াইজ এখানে এত সমাধি আছে যে কোনটা কার সমাধি বুঝতে একটু অসুবিধাই হতে পারে। আর এরপরে আপনারা শুনবেন আমাদের গাইড সাহেবের ভয়েসে এখানকার ইতিহাস এবং আরও সমস্ত কিছু বিবরণ। 1740 সালে যখন এই বাংলার নবাব সিরাজদৌল্লা দাদু আলীবর্দী খাঁ যখন হয়েছিলেন, তখন উনি এই খোশবাগটিকে বাগানবাড়ি হিসাবে নির্মাণ করেছিলেন। কিন্তু এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করতেন উনি বলে এই জায়গাটির নাম দিয়েছিলেন খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এখন এই জায়গাটির নাম হয়ে যায় খোশবাগ, স্যার, খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস। আর অ্যাকচুয়ালি নির্দিষ্ট সমাধিগুলো এখানে হয়েছে আলীবর্দী খাঁর জন্য, কারণ আলীবর্দী খাঁ শেষ ইচ্ছে এটাই ছিল উনি মারা গেলে যাতে ওনার সমাধিটি খোশবাগে হয়। কিন্তু এরা সব বিহার বঙ্গের থেকে এসেছিলেন মুর্শিদাবাদে। সিরাজদৌল্লাকে যখন বন্দি করে রাখা হয়, ইনারা সবাই মিলে মির্জাপুরের বাড়িতে গিয়েছিল সিরাজদৌল্লার সঙ্গে দেখা করতে। তখন ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভ সাহেব মির্জাপুরের ছেলে মিলনকে বলল, এরা তো সব নবাবের আত্মীয় স্বজন, তাহলে কোনোদিন ভবিষ্যতে এরা দাবি দাবা করবে সিংহাসনের, মেরে ফেলো। এবার বিষয় হচ্ছে এদের সঙ্গে ডাইরেক্টলি তো লড়াই করা যাচ্ছে না, লড়াই করলে তো উভয় পক্ষ ক্ষতি হবে। একটা প্ল্যান বানালেন কি করা যায়। এদেরকে খাওয়ারের জন্য নিমন্ত্রণ করলেন সঙ্গে সঙ্গে ওখানে মিলন, কিন্তু সেই খাওয়ারে বিষ দেওয়া হয়েছিল স্যার। 17 জনকে একই রাত্রে ষড়যন্ত্র করে খাওয়ারে বিষ দিয়ে মেরে দিয়েছিলেন মিলন। মানে মির্জাপুরের ছেলে মিলন পুনিয়ার নবাব ছিলেন, ইনার নাম শওকতজং বাহাদুর। শওকতজং বাহাদুর স্যার, ইনি পুনিয়ার রাজা ছিলেন, বিহার পুনিয়ার নবাব ছিলেন। কারণ আলীবর্দীর 3 মেয়ের ভিতরে ইনি মেজ মেয়ের ছিলেন, মমিনা বেগমের ছিলেন শওকতজং, এবং ওনার স্ত্রীর কবর রয়েছে মতি বেগমের সমাধি। কবর এটা ঘসিটি বেগম, এই হচ্ছে ঘসিটি বেগমের সমাধি। এবং পরবর্তী যে কবরটি দেখে নিচ্ছেন উনি সিরাজদৌল্লার মা ছিলেন আমিনা বেগম, মানে এনারা 2 বোন ছিলেন। সিরাজদৌল্লার সমাধি কোনটা? আচ্ছা স্যার, ভিতরে বাংলার শেষ স্বাধীন নবাব স্যার সিরাজদৌল্লা, এটাই সিরাজের সমাধি। এই যে ম্যাডাম এটা সিরাজদৌল্লার সমাধি, এবং পাশের কবরটা হচ্ছে কোনটা? এইটা, হ্যাঁ সিরাজের সমাধি, এটাই শেষ নবাবের সমাধি একদম। আর পাশে হচ্ছে ওনার ভাই মির্জা মেহেদি, আর ওনার বেগমের সমাধি এদিকে স্যার লুৎফুন্নেসা। হ্যাঁ স্যার, এটা লুৎফুন্নেসা পাগলে মারা গেছিলেন। আর পাশে হচ্ছে নবাব সিরাজদৌল্লার গুপ্তচর আলেয়া। আলেয়া হচ্ছে মোহনলালের বোন স্যার, যে নাচ গান করতেন। আলেয়া এদিকে এটা কি করেছিল? সিরাজ করেছিল স্যার, সেই জন্য একটু ভালো প্রথম আলীবর্দী খাঁ। আর নবাব সিরাজদৌল্লার মেয়ে স্যার, ওই একটাই বাচ্চা ছিলেন সিরাজের মেয়ে যমুনা, 5 বছর বয়সে বাচ্চাটাকে জল ঢুকিয়ে মেরেছিল মেরন, একটাই মেয়ে স্যার। গঙ্গার এই পারে খোশবাগের সাইডটা মুর্শিদাবাদ বা বহরমপুরের মতো এতটা ডেভেলপ না হলেও ঐতিহাসিকভাবে অনেক বেশি সমৃদ্ধ। সিরাজদৌল্লা, লুৎফুন্নেসা, আলীবর্দী খাঁ, ঘসেটি বেগম এবং সিরাজের ক্লোজ অনেক লোকেরই সমাধি এখানে আছে। মুর্শিদাবাদে এলে পরে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। আজকে সেকেন্ড হাফে আমার ফোনটা বা আমার ক্যামেরাটা খুব বেটারে করেছিল, অ্যাকচুয়ালি চার্জ ড্রেন আউট হয়ে গেছিল। তো লাস্টের শর্টসগুলো আমি আমার বাবার বা স্বাগতার মোবাইল থেকেই তুলেছিলাম। হয়তো অ্যাজ ডিজায়ার্ড, মানে আপ টু দ্য এক্সপেকটেশন হয়নি। তারপরে আমরা ফিরে আসি, ওই যে খোশবাগ দেখালাম, খোশবাগের পরেই আমরা ফিরে আসি। তো যে জিনিসটা ভালো করে কভার করতে পারলাম না সেটা হচ্ছে যে খেয়া পেরোনো। তো বলে দিই, দেখুন মুর্শিদাবাদ ট্রাভেলে না 2টো দিক আছে।
একটা হচ্ছে যে আপনার নদীর এপারে মানে বহরমপুরের সাইডে বা মুর্শিদাবাদের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আপনারা অটো বা টোটো করে দেখে নিতে পারেন। আরেকটা হচ্ছে যে ওপারে যাওয়ার জন্য কিন্তু আপনারা যদি যান তাহলে এইভাবে খেয়া পেরিয়ে যেতে। এখন হয় কি খেয়াটা না, আপনি যদি কোনো টোটো ভাড়া করেন সে টোটো হয়তো ডিরেক্ট টোটো কিন্তু ওই খেয়ার মধ্যে করে পেরিয়ে যায়, কিন্তু আমরা নিইনি। আমরা টোটোটাকে এদিকে দাঁড় করেছিলাম, খেয়া নিয়ে ওপারে গিয়ে তারপরে আরেকটা টোটো নিয়েছিলাম খোশবাগে যাওয়ার জন্য। আপ ডাউনের জন্য টোটো ওখানে ওয়েটিং চার্জ নিয়ে আমার থেকে 150 টাকা নিয়েছিল। সব কিছু দেখে এসেছিলাম, খোশবাগের কোনো এন্ট্রি ফিজ হয় না। এবারে বলি, দেখুন আমার কাছে 1.5 ডেজ ছিল মুর্শিদাবাদ ঘোরার জন্য। আমি যেটা গতকালও বলেছি, মুর্শিদাবাদ কিন্তু 1.5 ডেজে ঘোরা যায় না। আমি 1.5 ডেজের মধ্যে চেষ্টা করেছি ম্যাক্সিমাম জায়গাগুলো কভার করা। এছাড়াও আছে কিরিটেশ্বরী মন্দির, একটু এগিয়ে গেলে জিয়াগঞ্জে রানী ভবানী চার বাংলা মন্দির এটসেট্রা। সুতরাং মুর্শিদাবাদ যদি আপনারা কভার করতে চান, আমার মনে হয় একবারে লম্বা 4-5 দিনের প্রোগ্রাম না করে আপনারা একবার এলেন, কিছুটা করলেন, তারপরে আবার আর একবার এলেন, এরকম করে আপনারা কভার করতে পারেন। এইটাই হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত। এগেন আচ্ছা, এবারে বলি, আচ্ছা আজকে টোটো ফেয়ার পুরো দিনের জন্য যে গতকাল যে টোটো ভদ্রলোক ছিলেন ওনাকেই নিয়েছিলাম। ওনার নাম্বারটা আমি আমার এখানে স্ক্রলে আপনি দেখতে পেয়ে যাবেন। কথা বলতে পারেন, মাঝবয়সী মানুষ, খুব ভদ্রলোক, মনাদা নাম। 1000 টাকা নিয়েছে। তো গতকাল নিয়েছেন 700 টাকা, আর এখানে নিয়েছেন 1000 টাকা। গাড়ি নিলে কিন্তু এক দিনের জন্য 2100-2200 টাকা নিয়ে নেয়। সুতরাং সেটা আপনাদের ব্যাপার। আমি টোটো করে ঘুরলাম, কারণ ডিস্টেন্স বেশি না, কারণ এখান থেকে 15 কিলোমিটারের ম্যাক্সিমাম যে মানে সব থেকে দূর যেটা মানে বহরমপুর থেকে মুর্শিদাবাদে গিয়ে দেখা 15 কিলোমিটার। হাইয়েস্ট যেটা দূরে ছিল গতকালে যেটা জাহান কোষা কামান, ওটাই সব থেকে দূরে ছিল। বাকিগুলো ওর আশেপাশেই সব, খুব একটা বেশি দূর কোনোটাই নয়। তো এই ছিল মোটামুটি আমার 1.5 ডেজের মুর্শিদাবাদ ট্যুর। আগামীকাল আমরা এই বহর থেকে চেক আউট করবো, আমার মুর্শিদাবাদ থেকে চেক আউট করবো। তবে ট্যুর শেষ হচ্ছে না, আগামীকাল থাকছে আরেকটা নতুন জায়গার গল্প। তার জন্য ওয়েট করে থাকতে হবে পরবর্তী ভিডিওর জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং। বাই বাই।